লাভ ইউর স্টাডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আবার নবম শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয়ের বালুরঘাট গার্লস হাই স্কুল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সমাধান নিয়ে এসেছি। চলো শুরু করা যাক। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। একটি প্রোটিন ভঙ্গকারী উৎসেচকের নাম ট্রিপসিন। সালোকসংশ্লেষ উৎপন্ন গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎস হচ্ছে CO2। ট্রাকিয়া কোন প্রাণীর শাসঙ্গ? ফড়িং। কোনটি নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ নয়? তো রজন। অ্যালার্জি প্রতিরোধ করে কোন শ্বেত রক্তকণিকা? ইউসিনোফিল। সংক্ষিপ্ত উত্তর দাও। NADPর পুরো নাম কি? নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট। বাষ্পমোচন মাপার যন্ত্রের নাম কি? গ্যানং পোটোমিটার। মানুষের দন্ত সংকেতটি কী? না মানুষের দন্ত সংকেত হচ্ছে I2/2, C1/1, PM 2/2 আর শুধু M 3/3। ফুসফুসীয় শিরা বহন করে কি রক্ত? না অক্সিজেনযুক্ত বিশুদ্ধ রক্ত। ড্যাশ অণু PgALD থেকে 6 অণু RUBP উৎপন্ন হয়। তাহলে 10 অণু PgALD থেকে 6 অণু RUBP উৎপন্ন হয়। সম্পর্কটি নির্বাচন করো। রক্ততঞ্চন অনুপাত অণুচক্রিকা সমানুপাত শ্বাসবায়ু পরিবহন অনুপাত কি? লোহিত রক্তকণিকা। সত্য মিথ্যা? পিত্তাশয়ে পিত্ত উৎপন্ন হয়? মিথ্যা। মানুষের ও রক্তের গ্রুপে আলফা এবং বিটা অ্যান্টিবডি থাকে? সত্য। ব্যাপন প্রক্রিয়ায় পদার্থের অণু বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়ে? সত্য। বাম স্তম্ভ এবং ডান স্তম্ভের সম্পর্ক স্থাপন করতে বলেছে। তো ক্ষারধর্মী তরল কলা হচ্ছে রক্ত। নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ হচ্ছে গঁদ। আর লাইকেন হচ্ছে মিথজীবী। যকৃৎ হচ্ছে অর্নিথিন চক্র। সংক্ষিপ্ত উত্তর দাও 3 দাগের। তোমার শ্বাসক্রিয়ায় সহায়ক দুটি পেশির নাম? তো দুটি পেশির নাম হলো, তো একটি হচ্ছে ডায়াফ্রাম এবং অন্যটি হচ্ছে ইন্টারকস্টাল পেশি। দু নম্বর, মৌলবিপাক হার কাকে বলে? মৌলবিপাক হার, এই উত্তরটি রায়মার্টিন সহায়িকার 312 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। মৌলবিপাক হার অথবা BMR একজন সুস্থ ব্যক্তির স্বাভাবিক খাদ্য গ্রহণের 12 থেকে 18 ঘন্টা পর সম্পূর্ণ শারীরিক ও মানসিক বিশ্রামরত অবস্থায় নাতিশীতোষ্ণ পরিবেশে দেহের প্রয়োজনীয় শারীরবৃত্তীয় ক্রিয়া সম্পাদনের জন্য প্রতি বর্গমিটার দেহতলে প্রতি ঘন্টায় যে ন্যূনতম তাপশক্তি নির্গত হয় তাকেই আমরা মৌলবিপাক হার বা BMR বলি। গ্লোমেরুলীয় পরিশ্রুত তলকে মূত্র বলা হয় না কেন? এর উত্তরটি ছায়া সহায়িকার 346 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। না গ্লোমেরুলার পরিস্রবণ হলো মূত্র তৈরির প্রাথমিক পদ্ধতি। ফলে গ্লোমেরুলার পরিশ্রুত তলে রক্তকণিকা ও প্লাজমা প্রোটিন ছাড়া রক্তরসের অধিকাংশ উপাদান উপস্থিত থাকে। পরবর্তী পর্যায়ের এর সমস্ত গুরুত্বপূর্ণ উপাদান যেমন খনিজ, জল, শর্করা প্রভৃতি বৃক্কীয় নালিকায় শোষিত হয় ও বাকি রেচন পদার্থ অংশ মূত্র বলে গণ্য হয়। পরবর্তী প্রশ্ন, শিরা ও ধমনির একটি গঠনগত ও একটি কার্যগত পার্থক্য উল্লেখ করো। এর উত্তরটি রায়মার্টিন সহায়িকায় 349 পৃষ্ঠায় রয়েছে। শিরা ধমনির গঠনগত পার্থক্যটি হচ্ছে প্রাচীর। ধমনির প্রাচীর স্থূল, পেশিবহুল ও স্থিতিস্থাপক। শিরার প্রাচীর অল্প, পেশিবহুল ও অস্থিতিস্থাপক। আর কাজের দিক দিয়ে পার্থক্য হচ্ছে ধমনির মাধ্যমে অধিক অক্সিজেনযুক্ত রক্ত বাহিত হয়, ব্যতিক্রম ফুসফুসীয় ধমনী। আর শিরার মাধ্যমে অধিক কার্বন ডাইঅক্সাইড রক্ত পরিবাহিত হয়, ব্যতিক্রম ফুসফুসীয় শিরা। উৎসেচকের নামগুলি লেখো।
প্রোটিনের উৎসেচকের নাম, প্রোটিওজের উৎসেচকের নাম, পেপটোনের উৎসেচকের নাম, পেপটাইডের আর অ্যামাইনো অ্যাসিড। তো প্রোটিনের উৎসেচকের নাম হলো, প্রোটিনের উৎসেচক হচ্ছে পেপসিন বা ট্রিপসিন। প্রোটিনোজেরও উৎসেচক হচ্ছে পেপসিন বা ট্রিপসিন। পেপটোনের উৎসেচক হচ্ছে ট্রিপসিন। আর পেপটাইডের উৎসেচক হচ্ছে ইরেপসিন। পরজীবীয় পুষ্টি কাকে বলে? উদাহরণ দাও। পরজীবীয় পুষ্টি যে পুষ্টি পদ্ধতিতে পরভোজী উদ্ভিদ সজীব আশ্রয়দাতা বা পোষক উদ্ভিদের দেহ থেকে পুষ্টিরস শোষণ করে পুষ্টি সম্পন্ন করে এবং এর দ্বারা পোষক উদ্ভিদ ক্ষতিগ্রস্ত হয় তাকেই পরজীবীয় পুষ্টি বা প্যারাসাইটিক পুষ্টি বলা হয়। যেমন স্বর্ণলতা, র্যাফলেসিয়া এইসব উদ্ভিদের পরজীবীয় পুষ্টি লক্ষ্য করা যায়। এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস কি? এর উত্তরটি রায়মার্টিন সহায়িকা 346 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। গর্ভ অবস্থায় মায়ের রক্ত RH এবং ভ্রূণের RH- এবং ভ্রূণের রক্ত RH+ হলে প্রথম সন্তানের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, সে স্বাভাবিক হবে। প্রথম সন্তানের প্রসবকালে ভ্রূণের RH+ রক্ত মায়ের RH- রক্তের সঙ্গে মিশ্রিত হয়, ফলে মায়ের রক্তে NTRH অ্যান্টিবডি গঠিত হয়। উক্ত মায়ের দ্বিতীয় ভ্রূণটি RH+ হলে মায়ের রক্তে থাকা NTRH অ্যান্টিবডি প্লাসেন্টা বা অমরা ভেদ করে ভ্রূণের দেহে প্রবেশ করে, কারণ এই অ্যান্টিবডিগুলি IgG প্রকৃতির হয়। ভ্রূণের কাছে প্রবিষ্ট NTRH অ্যান্টিবডি লোহিত কণিকার কোষপর্দার উপর অবস্থিত RH অ্যান্টিজনের সঙ্গে বিক্রিয়া করে লোহিত রক্তকণিকাকে ভেঙে দেয় এবং অ্যাগ্লুটিনেশন ঘটে, ফলে ভ্রূণটি লোহিত রক্তকণিকার ভাঙনজনিত তীব্র রক্তাল্পতা ও জন্ডিসে আক্রান্ত হয়। ভ্রূণের এই অবস্থাকেই আমরা বলা হয় এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 4 দাগে মানব হৃৎপিণ্ডের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। তো এর উত্তরটা রায়মার্টিন সহায়িকার 362 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। কোন কোন অংশ চিহ্নিত করতে বলেছে? না ফুসফুসীয় শিরা, মহাধমনী, দ্বিপত্র কপাটিকা আর বাম নিলয়। এই অংশগুলো ছবি এঁকে এই অংশগুলি চিহ্নিত তোমাদের করে দিতে হবে। অথবা প্রশ্ন, জালকবিহীন নেফ্রনের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। এর উত্তরটি রয়েছে রায়মার্টিন সহায়িকা 368 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। বাউম্যান ক্যাপসুল, এই অংশটা হচ্ছে বাউম্যান ক্যাপসুল। এই ইউয়াকিটারা হচ্ছে হেনলির লুপ, আর এইটা হচ্ছে সংগ্রাহক নালিকা এবং এটা হচ্ছে অন্তর্মুখী ধমনিকা। এই অংশগুলি তোমরা চিহ্নিত করবে। গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি কোষের কোথায় হয়? তো গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি কোষের সাইটোপ্লাজমে হয়। গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি রেখাচিত্রের মাধ্যমে দেখাও। তো রেখাচিত্রটি তোমাদের রায়মার্টিন সহায়িকার 281 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। তো গ্লাইকোলাইসিস পদ্ধতি এই দুটি পদ্ধতি, শক্তি ব্যয়কারী দশা আর শক্তি উৎপাদনকারী দশা, এই ছকটা তোমরা নিয়ে করে নেবে, তোমরা এটা স্ক্রিনশট করে নাও। অথবা প্রশ্ন, রেখাচিত্রের মাধ্যমে ক্রেবস চক্রটি দেখাও। তো রেখাচিত্রের মাধ্যমে ক্রেবস চক্রটি তোমাদের রায়মার্টিন সহায়িকার 282 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। এটা হচ্ছে ক্রেবস চক্র। এই ক্রেবস চক্রটি তোমাদের এইভাবে রেখাচিত্রের মাধ্যমে দেখাতে হবে। এই ছবিটা তোমরা স্ক্রিনশট করে নাও ভালো করে। তারপরের প্রশ্ন, ক্রেবস চক্রকে TCA চক্র বলা হয় কেন? তো ক্রেবস চক্রকে TCA চক্র বলা হয়, এর উত্তরটাও রায়মার্টিন সহায়িকা 293 পৃষ্ঠাতে রয়েছে। ক্রেবস চক্রে প্রথম উৎপাদিত জৈব অ্যাসিডটি হলো সাইট্রিক অ্যাসিড। এ কারণেই ক্রেবস চক্রকে সাইট্রিক অ্যাসিড চক্রও বলা হয়। ক্রেবস চক্রে প্রথম উৎপন্ন জৈব অ্যাসিডটি হচ্ছে সাইট্রিক অ্যাসিড। এই সাইট্রিক অ্যাসিডে 3টি কার্বক্সিল গ্রুপ বর্তমান থাকে বলে ক্রেবস চক্রকে আমরা TCA চক্রও বলে থাকি। পরবর্তী প্রশ্ন, সক্রিয় পরিবহন কাকে বলে? সক্রিয় পরিবহন শারীরবৃত্তীয় প্রয়োজনে লবণের আয়নগুলি যখন বিপাকীয় শক্তির সাহায্যে কম ঘনত্বযুক্ত স্থান থেকে অধিক ঘনত্বের অভিমুখে প্রবাহিত হয় তখনই তাকে সক্রিয় পরিবহন বলে।
সালোক সংশ্লেষের আলোক দশার ধাপগুলির বর্ণনা করো। তো আলোক দশার ধাপগুলি তোমাদের টেক্সট বইয়ে 56 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। আলোক নির্ভর দশা, তো সালোক সংশ্লেষের আলোক নির্ভর দশাটি ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলের মধ্যে সম্পন্ন হয়। আলোক নির্ভর দশার প্রধান উপাদানগুলি হচ্ছে সূর্যালোক, জল, ক্লোরোফিল, এছাড়াও এনএডিপি প্লাস এবং এডিপির প্রয়োজন হয়। কিভাবে হয়? প্রথম হচ্ছে সূর্যালোকের আবদ্ধকরণ। সালোক সংশ্লেষের সূচনায় ক্লোরোফিল শোষণ করে সৌরশক্তি সংগ্রহ করে। দুটি ফোটো সিস্টেম বা আলোকতন্ত্র সূর্যালোকের বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য শোষণ করে আলোক শক্তি হারভেস্টিং অঞ্চলে যে কোনো স্থানে শোষিত হতে পারে। ফোটো সিস্টেমদের প্রাথমিক কাজ হচ্ছে আলোক শক্তি শোষণ করে তাকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করা। 2 নম্বর হচ্ছে ক্লোরোফিলের সক্রিয়করণ। এই পর্যায়ের প্রধান কাজ সৌরশক্তির শোষণ এবং সংগ্রহ। ক্লোরোফিল সূর্যালোকের অসংখ্য সূক্ষ্ম অদৃশ্য ফোটন বা কোয়ান্টাম শোষণ করে সক্রিয় এবং উত্তেজিত হয়ে ওঠে এবং উত্তেজিত ক্লোরোফিল বাইরের কক্ষ থেকে একটি ইলেকট্রন বেরিয়ে যায়। 3 নম্বর হচ্ছে জলের আলোক বিশ্লেষণ। ইলেকট্রনের ঘাটতি পূরণ করার জন্য সক্রিয় ক্লোরোফিল কোষস্থ জলকে হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল আয়নে বিশ্লিষ্ট করে। সূর্যালোকের উপস্থিতিতে জলের এইরূপ বিশ্লিষ্ট হওয়াকেই জলের আলোক বিশ্লেষণ বা ফটোলাইসিস বলে। এই সময় জল ভেঙে ইলেকট্রন নির্গত হয় এবং এটি ক্লোরোফিল অণুর ইলেকট্রনের ঘাটতি পূরণ করে। 4 নম্বর হচ্ছে এনএডিপি প্লাসের বিজারণ। ফটোলাইসিস পর্যায়ে ভেঙে যাওয়া হাইড্রোজেন আয়ন পাতার কোষে অবস্থিত এনএডিপি প্লাস অর্থাৎ নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাই নিউক্লিওটাইড ফসফেট নামক হাইড্রোজেন গ্রাহকের সঙ্গে যুক্ত হয়ে বিজারিত এনএডিপি এইচ প্লাস গঠন করে। এই এনএডিপি প্লাসকে হিল বিকারক বলা হয়। 5 নম্বর হচ্ছে অক্সিজেন উৎপাদন। ফটোলাইসিসের ফলে উৎপন্ন হাইড্রোক্সিল আয়ন থেকে ইলেকট্রন বিচ্যুত হয়ে হাইড্রোক্সিল মূলক গঠিত হয়। 4 অণু হাইড্রোক্সিল মূলক থেকে প্রথমে 2 অণু হাইড্রোজেন পারঅক্সাইড এবং পরবর্তী পর্যায়ে 2 অণু জল এবং 1 অণু অক্সিজেন উৎপন্ন হয়। এই অক্সিজেন পত্ররন্ধ্র দিয়ে পরিবেশে নির্গত হয়ে যায়। আর শেষ হচ্ছে ফটোফসফোরাইলেশন। পাতার কোষে সঞ্চিত এক প্রকার রাসায়নিক পদার্থ এডিপি আলোক দশায় অজৈব ফসফেটের সঙ্গে যুক্ত হয়ে উচ্চ শক্তিসম্পন্ন যৌগ এটিপি গঠন করে। এই পদ্ধতিকেই আমরা ফটোফসফোরাইলেশন বা সালোক সংশ্লেষীয় ফটোফসফরিভবন বলা হয়। এই এটিপি থেকে অন্ধকার বিক্রিয়ার জন্য শক্তি সরবরাহ হয়। আর জীবকোষ একমাত্র এটিপি অণুর মধ্যে শক্তি সঞ্চিত থাকে বলে এটিপিকে আমরা এনার্জি কারেন্সিও বলে থাকি। পরবর্তী প্রশ্ন, অথবা বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলা হয় কেন? এর উত্তরটি রাইমার্টিন সহায়িকা 252 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। বিজ্ঞানী কার্টিস বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি রূপে ব্যাখ্যা করেছেন। কারণ 1 নম্বর, বাষ্পমোচনের মাধ্যমে উদ্ভিদ দেহ থেকে প্রয়োজনের অতিরিক্ত জল বাষ্পাকারের বাইরে নির্গত হয়। গ্রীষ্মকালে বেশি গরমে দুপুরবেলা অতিরিক্ত জল বেরিয়ে গেলে বিরুৎ জাতীয় উদ্ভিদ রস শিথিল হয়ে পড়ে এবং গাছ নেতিয়ে পড়ে। এর ফলে গাছের মৃত্যুও ঘটে। 2 নম্বর, অতিরিক্ত বাষ্পমোচনের ফলে কোষরসের ঘনত্ব বেড়ে যায়, ফলে সালোক সংশ্লেষ ব্যাহত হয় যা উদ্ভিদের বৃদ্ধিকে প্রভাবিত করে। 3 নম্বর, বাষ্পমোচনের মাধ্যমে উদ্ভিদ দেহ শীতল হয় ও রসের উৎস্রোত ঘটে এবং জল ও খনিজ লবণের পরিবহন প্রভৃতি প্রয়োজনীয় কাজগুলি সম্পন্ন হলেও অতিরিক্ত বাষ্পমোচন উদ্ভিদ দেহে সমস্যা তৈরি করে বলেই বাষ্পমোচনকে আমরা প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি রূপে গণ্য করি। পরবর্তী প্রশ্ন, উদ্ভিদের রেচন ত্যাগের যে কোনো 3টি কৌশল বর্ণনা করো। এই উত্তরটি রাইমার্টিন সহায়িকার 364 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। উদ্ভিদ বিভিন্নভাবে তার রেচন পদ্ধতি করে থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পত্রমোচন। পর্ণমোচী উদ্ভিদ যেমন শিরীষ, আমড়া প্রভৃতি একটি নির্দিষ্ট ঋতুতে এবং চিরহরিত উদ্ভিদ যেমন আম, জাম প্রভৃতি সারা বছর ধরে পত্রমোচনের মাধ্যমে পাতায় জমা রেচন পদার্থ ত্যাগ করে। 2 নম্বর হচ্ছে বাকল মোচন। বৃক্ষজাতীয় উদ্ভিদ বিপাক ক্রিয়ায় উৎপন্ন রেচন পদার্থগুলিকে গাছের বাকল বা ছালে জমা রাখে। বাকল মোচনের মাধ্যমে রেচন পদার্থগুলি উদ্ভিদ দেহ থেকে অপসারিত হয়, যেমন অর্জুন, পেয়ারা প্রভৃতি উদ্ভিদ। আর 3 নম্বর হচ্ছে ফল মোচন। কিছু কিছু উদ্ভিদ ফলের খোসা ও বীজের মধ্যে রেচন পদার্থ জমে রাখে এবং ফল মোচনের মাধ্যমে রেচন বস্তু দেহ থেকে অপসারিত হয়, যেমন লেবুতে সাইট্রিক অ্যাসিড, আপেলে মেলিক অ্যাসিড এবং তেঁতুলে টার্টারিক অ্যাসিড রেচন পদার্থ হিসেবে সঞ্চিত থাকে। এইভাবে উদ্ভিদ তার রেচন ত্যাগ করে থাকে। আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে তোমাদের আবার দেখা হবে। ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না।